যুদ্ধবন্ধে প্রাথমিক চুক্তিতে সই যুক্তরাষ্ট্র ইরানের, সব ফ্রন্টে বন্ধ হবে সংঘাত, খুলবে হরমুজ প্রণালী। প্রধানমন্ত্রী চীন সফর, পরীক্ষিত সম্পর্ক ঝালিয়ে নিতে চায় দুই দেশ, নজর থাকবে প্রভাবশালী দেশের। ব্যাংক খাতে ইচ্ছাকৃত খেলাপি ঋণ ছাড়ালো ৪৭,০০০ কোটি টাকা, রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি প্রতিষ্ঠানের নাম। আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর ১টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড স্টোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। যুদ্ধবন্ধে প্রাথমিক শান্তি চুক্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টরা। ভার্চুয়াল শোয়ের সঙ্গেই তা কার্যকর হয়েছে। চুক্তির আওতায় হরমুজ প্রণালী ফের উন্মুক্ত করা, ইরান পুনর্গঠনে $৩০০ বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে ইরানের উপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। দীর্ঘস্থায়ী উত্তেজনা ও সংঘাত নিরসনে ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। উভয় পক্ষ নিশ্চিত করেছে এরই মধ্যে কার্যকর হতে শুরু করেছে সমঝোতাটি। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন না করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতেও হয়েছে ঐকমত্য। চুক্তি সইয়ের পরবর্তী ৬০ দিন পারস্য উপসাগর থেকে ওমান সাগর এবং বিপরীতমুখী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিতের ঘোষণা দিয়েছে ইরান। বলা হয়, এই সময়ে কোনো অতিরিক্ত ফি বা চার্জ আরোপ করা হবে না। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্ত অবস্থান থেকে সরে এসে কূটনৈতিক আলোচনা করছে তেহরান। যুদ্ধের সময় আমি একটি টুইটে লিখেছিলাম যে হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না, এবং আমি আজও সেই মত পোষণ করি। তবে এর মানে এই নয় যে আমরা আন্তর্জাতিক আইন বা নৌ চলাচলের প্রতিষ্ঠিত নিয়মকানুন উপেক্ষা করতে চাই। চুক্তির গুরুত্বপূর্ণ অংশ ইরান পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন। আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে কমপক্ষে $৩০০ বিলিয়ন মার্কিন ডলারের একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে ডিজিটাল পদ্ধতিতে সই হলেও কয়েকদিনের মধ্যে সুইজারল্যান্ডে হবে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধের অবসানে সমঝোতা MOU সইকে স্বাগত জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ উদ্যোগকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধানের পথে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের মতে, সমঝোতা কার্যকর হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা কমতে পারে। তবে এর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট পক্ষের প্রতিশ্রুতি রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ। ইফশিতা জামান, চ্যানেল 24। আগামী সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী এবং সিপিসির চেয়ারম্যানের সাথে। আলোচনায় গুরুত্ব পাবে দুদেশের রাজনৈতিক সম্পর্ক। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সরকার প্রধানের সফরে নজর থাকবে প্রভাবশালী দেশগুলোর। তবে তা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। মুর্শিদ হাসিবের রিপোর্ট। সরকার প্রধান ও বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের আগামী ২২ তারিখ রাতে চীনে যাবার কথা রয়েছে। দুই পদে এটি তার প্রথম চীন সফর, যেখানে চেষ্টা থাকবে দুই দেশের পরীক্ষিত বন্ধুত্বকে ঝালিয়ে নেয়ার। ৫ দিনের সফরে চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সিপিসি চেয়ারম্যানের সাথে বৈঠক করবেন তারেক রহমান। এছাড়াও জলবায়ু বিষয়ক একটি সম্মেলনেও অংশ নেবেন তিনি। পরদিন হাইস্পিড ট্রেনে যাবেন বেইজিং। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের বিনিয়োগকারীদের জন্য আয়োজন করা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটের। এরপরই চীনের বহুজাতিক প্রতিষ্ঠান চেরি, হান্ডা, চায়নাটেক্সের সাথে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিনে ঐতিহাসিক গ্রেট হলে যাবেন তারেক রহমান। চীনের প্রধানমন্ত্রীর সাথে সেখানেই বৈঠক হবার কথা রয়েছে। পরদিন দেখা হবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। বিষয়টাকে যত তাড়াতাড়ি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, চীনের সাথে বিএনপির সম্পর্ক ঐতিহাসিক। তাই বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফর বেইজিং ঢাকার সম্পর্ককে আরো মজবুতে বিশেষ গুরুত্ব রাখবে। তবে এ সফরে নজর থাকবে অনেক প্রভাবশালী দেশের। প্রধানমন্ত্রীর চীন সফর নিশ্চিতভাবে একটা ভূকৌশলগত এবং ভূ রাজনৈতিক গুরুত্ব রাখে।
এই বিষয়ে কোনো দ্বিমতই নাই। পাকিস্তানের যে এখন উত্থান, পার্টিকুলারলি ইরান নেগোসিয়েশনে এবং পরবর্তীতে আফগানিস্তান, চীনকে কেন্দ্র করে যে এক ধরনের নতুন ট্রাইল্যাটারাল ইকুয়েশন তৈরি হচ্ছে, সেখানেও বাংলাদেশ ভবিষ্যতে ফিট ইন করবে। এবং সেই সাথে যদি আমরা মায়ানমারের দিকটাও দেখি, মায়ানমার বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং মায়ানমারের সাথে চীনের যে গভীর সম্পর্ক, সেটাও বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য এই মুহূর্তে খুবই জরুরি। সুতরাং এখানে আসলে যারা এটাকে পজিটিভলি নেবেন তাদের জন্য মঙ্গল, আর যারা এটাকে নেগেটিভলি দেখবেন তাদের জন্য আসলে বাংলাদেশের জাতীয় স্বার্থের প্রতি হয়তোবা খুব বেশি ইন্টারেস্ট নাই। একই সাথে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চীনের সাথে সম্পর্কে গভীর কোনো সংকট নয় বলে মনে করছেন অর্থনীতির এই বিশ্লেষক। চায়নার বিআরআই বা অন্য ধরনের যে ইনিশিয়েটিভগুলো আছে, যেগুলোর সাথে বাংলাদেশের প্রয়োজনের একটা অ্যালাইনমেন্ট আছে, যেটা অন্য কোনোখানে অ্যাভেলেবল না, অন্য কোনোখান থেকে সাপোর্টটা পাওয়া যাচ্ছে না, এবং এমন কোনো সেন্সিটিভ এরিয়াও না, সেখানে আমরা চায়না থেকে অনেক কিছু পাওয়ার আছে। ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্ট, চায়নায় আমি যদি আমার রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতে চাই, আমার ফুটওয়্যার এক্সপোর্ট করতে চাই, সেখানে আর্ট ডিল কোনো বাধা আমি এরকম কিছু কিন্তু দেখিনি। দুই বিশ্লেষকই মনে করছেন দেশের অবকাঠামোগত উন্নয়ন চাইলে চীনের বিকল্প কোনো দেশ নেই। বাংলাদেশ ফার্স্ট ইয়ের ব্যাপারে, পৃথিবীর গ্লোবাল এনগেজমেন্টের ব্যাপারে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দেশের ব্যাংক খাতে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইচ্ছাকৃত ঋণ খেলাপি বা উইলফুল ডিফল্টাররা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে মার্চ মাস শেষে যা ছাড়িয়েছে 47,380 কোটি টাকা। সামর্থ্য থাকার পরও যারা জেনে শুনে ঋণ ফেরত দিচ্ছেন না, তাদের চিহ্নিত করতে কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক। মাসুম মিয়ার প্রতিবেদন। ব্যাংকে জমানো সাধারণ মানুষের আমানতের টাকা যখন ঋণের নামে চলে যায় অসাধু ব্যবসায়ীদের পকেটে, তা ফেরত না আসায় সংকটে পড়ে পুরো আর্থিক খাত। এই সংকট কাটাতে 2024 সাল থেকে ইচ্ছাকৃত ঋণ খেলাপি শনাক্তকরণের বিশেষ অভিযান শুরু করে কেন্দ্রীয় ব্যাংক, যার অধীনে গঠিত হয় ব্যাংকগুলোর নিজস্ব বিশেষ তদন্ত ইউনিট। কিন্তু কারা এই ইচ্ছাকৃত খেলাপি? বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির প্রজ্ঞাপন অনুযায়ী সামর্থ্য থাকার পরেও যারা ইচ্ছাকৃতভাবে টাকা দিচ্ছেন না কিংবা জালিয়াতি করে অন্য নামে ঋণ নিয়েছেন, তারাই এই তালিকায়। 2024 সালের মাঝামাঝি থেকে কেন্দ্রীয় ব্যাংকের সিআইবির তথ্য ভাণ্ডারে এদের নাম উইলফুল ডিফল্টার বা ডব্লিউডি হিসেবে ব্লক করা শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের হিসাবে চলতি বছরের মার্চ মাস শেষে দেশের ব্যাংক খাতে ইচ্ছাকৃত খেলাপি ঋণ ছাড়িয়েছে 47,380 কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের 8.40%। চিহ্নিতকৃত সকল ইচ্ছাকৃত ঋণ খেলাপিকে যদি কোনো দায়মুক্তি না দেওয়া হতো, তবে এই উইলফুল ডিফল্টারের হার কিন্তু বর্তমানে যা দেখছেন তার চেয়ে অনেক বেশি হতো। ইচ্ছাকৃত খেলাপি হিসেবে চূড়ান্তভাবে শনাক্ত হলে রেহাই নেই পার পাওয়ার। তাদের উপর ঝুলছে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, নতুন ট্রেড লাইসেন্স বা কোম্পানি নিবন্ধনে নিষেধাজ্ঞা এবং কোনো ধরনের রাষ্ট্রীয় সম্মাননা না পাওয়ার আইনি খাড়া। সবচেয়ে বড় ধাক্কা এসেছে ঋণের শর্তে। সাধারণ খেলাপিরা ঋণ পুনঃতফসিলে ডাউন পেমেন্ট দিয়ে নিয়মিত হওয়ার সুযোগ পেলেও ইচ্ছাকৃত খেলাপিদের জন্য এই পথ সম্পূর্ণ বন্ধ। তাদের বিরুদ্ধে হবে সরাসরি ফৌজদারি মামলা। যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের জন্য এই একটা অ্যালার্মিং সিচুয়েশন বিরাজ করছে। হয়তোবা এই মুহূর্তে সে বুঝতে পারছে না, কিন্তু যখন সে উইলফুল ডিফল্টার হিসেবে স্বীকৃতি লাভ করবে তখন কিন্তু তার জগৎটা অন্ধকার হয়ে আসবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের সম্পদ বাজেয়াপ্তের পক্ষে মত দিয়েছেন এই বিশ্লেষক। ইচ্ছাকৃতভাবে যারা খেলাপি তাদেরকে আইডেন্টিফাই করে তাদের যে সম্পদ আছে, তাদের যে জামানত আছে, নামে হোক বেনামে হোক, সেগুলোকে ট্রেস আউট করে এগুলোকে সরকারি কবজায় নিয়ে নেওয়া এবং সেগুলো আদালতের মাধ্যমে এগুলো বিক্রির ব্যবস্থা করা, নিলামে উঠানো। প্রতি 3 মাস পর পর এই তালিকা হালনাগাদ করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। রিজার্ভ চুরির মামলায় এরই মধ্যে খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সংস্থাটি, যা আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। সিআইডি সূত্র জানায় প্রায়
10,000 পৃষ্ঠার মামলার খসড়া চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে পাওয়া বিস্তৃত ফরেনসিক তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। দীর্ঘ তদন্তে দেশ বিদেশ থেকে সংগ্রহ করা নথি, ডিজিটাল আলামত ও বিভিন্ন সংস্থার প্রতিবেদন বিশ্লেষণের মাধ্যমে অভিযোগপত্রটি প্রস্তুত করা হয়েছে। দেশের বিভিন্ন সীমান্তে পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দিনরাত টহল দিচ্ছে স্থানীয়দের সাথে নিয়ে। পুশিন পরিস্থিতির খবর জানাতে জয়পুরহাট সীমান্ত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জয়পুরহাট সীমান্তের কি পরিস্থিতি দেখছেন? তমাল, আমরা সকাল থেকে জয়পুরহাটের যে সীমান্ত এলাকা আছে আমরা সেখানে সকাল থেকে চেষ্টা করছি যে এখানকার যারা সীমান্ত এলাকার যারা মানুষরা আছে তাদের সঙ্গে কথা বলে জানার জন্য যে তারা যেটি জানিয়েছে যে সীমান্ত পুশিন নিয়ে এখন পর্যন্ত কোনো উত্তেজনা নেই। মাঝে যে 14 তারিখে যে ঘটনাটা ঘটেছিল একজনকে পুশিনের ঘটনা, এরপর থেকে এখন পর্যন্ত কিন্তু শান্ত রয়েছে। এরপরও কিন্তু যারা গ্রামবাসীরা যারা আছে তারা কিন্তু যেটা বলছেন যে যখন রাতের বেলায় যখন লাইট বন্ধ করে দেওয়া হয় সীমান্ত এলাকায় যে লাইট রয়েছে সেই লাইট বন্ধ করার পর তারা কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে পড়ে যায় যে আবার বুঝি তারা কখন যে ভারত থেকে অবৈধভাবে যে পুশিনের ঘটনা ঘটে। তো আমার দেখতে পাচ্ছেন যে এই যে এই জমিটি কিন্তু ভারতের জমি, এখানে কিন্তু ভারতের লোকজন এসে তারা কাজ করছেন এবং সীমান্ত একদম শূন্য রেখায় রয়েছি। এই শূন্য রেখার মানুষদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে যে বাংলাদেশের লোকজনেরা যে ভারত থেকে তারা কিন্তু কোনো ক্রমে যে বিএসএফ সদস্যরা বাংলাদেশে অবৈধভাবে কোনো অনুপ্রবেশ করতে না পারে এই জন্য তাকে বিজিবিকে তারা সহযোগিতা করে যাচ্ছে। তো বিজিবিরাও বলছেন যে আমরা নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছি, আগের চাইতে আরো অনেক জোরদার। এখানে গ্রামবাসী সহযোগিতা করছেন, গ্রাম পুলিশ, আনসার, ভিডিপি সহ সকলেই এই বিজিবির এই যে নিরাপত্তা ব্যবস্থায় তারা সহযোগিতা করে যাচ্ছেন। তো এই ছিল জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে সর্বশেষ খবর। তমাল। হারুন, আপনাকে ধন্যবাদ। জয়পুরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হারুনুর রশিদ। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু। সিলেটে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই 2 শিশু মারা যায়। তাদের বয়স 1 বছরের নিচে। এনে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 74 জন। এছাড়া নোয়াখালীতে হাম উপসর্গে নতুন করে মারা গেছে 1 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সারা দেশে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 91 জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছে 568 জন। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, হাসপাতালগুলোতে এখন কত রোগী ভর্তি আছে? সিলেট অঞ্চলের যে 4টি জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত 268 জন শিশু ভর্তি রয়েছে এবং একই সাথে গত 24 ঘন্টায় কিন্তু 71 জন শিশু সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর তথ্য দিয়েছে। এবং সবচেয়ে আশঙ্কার যে বিষয়, সিলেট অঞ্চলে কিন্তু মৃত্যুর মিছিলটাই দীর্ঘ হচ্ছে। আপনি জানেন যে গত 24 ঘন্টায় 2 জন শিশু মারা গিয়েছে। এ নিয়ে সিলেট অঞ্চলে কিন্তু মোট 74 জন শিশু মারা গিয়েছে। এর মধ্যে 4 জন নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে। বাকি যে 70 জন তারা হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এখানে আরো একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে শুধু শিশুরা আক্রান্ত হচ্ছে না, শিশুদের পাশাপাশি যারা অ্যাডাল্ট রয়েছেন অর্থাৎ বয়স্করা তারাও হামে আক্রান্ত হচ্ছেন এবং ইতিমধ্যে একজন 22 বছর বয়সী তরুণী হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এবং এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন এটা অ্যালার্মিং এবং সবাইকে তারা সচেতনতার পাশাপাশি যেসব শিশুরা 5 বছর বয়সের নিচে রয়েছে তাদেরকে এখনও তারা বলছেন যারা টিকা নেয়নি তারা যাতে নিকটস্থ যে ইপিআই কেন্দ্র রয়েছে সেখান থেকে যাতে তারা দ্রুত সময়ের মধ্যে টিকাটি নেন। এবং সিলেটে কিন্তু এখন পর্যন্ত আজ হচ্ছে 18 জুন, চলতি বছরের 18 জুন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 325 এবং চিকিৎসকরা বলছেন যেসব শিশুরা ইতিমধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গিয়েছে তারা কেউ আসলে টিকা নেননি, যার কারণে আসলে অভিভাবকদের মধ্যে এটার সচেতনতা বাড়াতে হবে বলে যারা কর্তব্যরত ডাক্তাররা রয়েছেন তারা জানিয়েছে। এবং সিলেটে 2টি হাসপাতালে বিভাগীয়ভাবে সেবা দেওয়া হচ্ছে। আমি যে হাসপাতাল রয়েছি সৈয়দ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, 2টি হাসপাতালে ডেডিকেটেডভাবে হাম আক্রান্তে যারা রয়েছেন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। তমাল। শিমুল, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে আমাদের সহকর্মী শিমুল যুক্ত হয়েছিলেন।